পাকিস্তান থেকে কি সত্যিই তাহলে গণতন্ত্র দূর হয়ে গেল এবং পাকিস্তান কি শেষ পর্যন্ত একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপের দিকে এগিয়ে গেল? এই প্রশ্নটা এখন কিন্তু সকল মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এটার কারণও আছে। কারণ আছে সম্প্রতি সেনাপ্রধানকে এমন কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে যেটার কারণে এই ডিক্টেটরশিপের যে অভ্যুত্থান ঘটল নতুন করে পাকিস্তানে, এটাই কিন্তু সকলে মনে করছে। স্বৈরতন্ত্রের পথে পাকিস্তান এগিয়ে শুধু গেল না, এক প্রকার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেল। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায় মুক্তিও দেওয়া হয়েছে। সমালোচকরা বলছে এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়ে গেল। পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতির মাধ্যমে যে পরিবর্তন আসছে সেটা এই পরিবর্তনের পক্ষে ইতোমধ্যে এই সিদ্ধান্তই গ্রহণ করেছে পার্লামেন্ট যে তারা সেনাপ্রধান আসিফ মনিরের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা, এমনকি তিনি যাকে ইচ্ছা যখন ইচ্ছা যে কোনো ক্ষেত্রে যেমন গ্রেপ্তার করাতে পারবেন এবং তাকে বিচারের আওতায়ও আনতে পারবেন। কিন্তু তিনি নিজে থাকবেন বিচারের ঊর্ধ্বে, সকল সময় তিনি থাকবেন দায়মুক্তি। পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনো কখনো তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পদ্মার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে। পাকিস্তানের ইতিহাসে জেনারেল পারভেজ মোশাররফ এবং জেনারেল জিয়াউল হকের মতো সামরিক নেতাদের প্রকাশ্য নিয়ন্ত্রণের ফলে দেশটি একাধিকবার দোদুল্যমান পরিস্থিতির মধ্যেও পড়েছে। বেসামরিক এবং সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার এই ভারসাম্যকে হাইব্রিড শাসন হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সংবিধানের নতুন সংশোধনীকে এখন সেই ভারসাম্য পরিবর্তন হয়ে সেনাবাহিনীর পক্ষে ঝুঁকে পড়া হিসেবে দেখছেন অনেকে। ওয়াশিংটন উইলসন সেন্টারে সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেনম্যান বলেছেন, আমার কাছে এই সংশোধনীটি সর্বশেষ ইঙ্গিত, সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। তার মতে পাকিস্তান এখন আর হাইব্রিড সিস্টেম নয়, বরং একটি পোস্ট হাইব্রিড সিস্টেমের অভিজ্ঞতা লাভ করছে। আমরা মূলত এমন একটি পরিস্থিতি দেখছি যেখানে বেসামরিক সামরিক সম্পর্ক যতটা সম্ভব ভারসাম্যহীন। সংবিধানের এই সর্বশেষ সংশোধনের ফলে 2022 সালের নভেম্বর থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মনির এখন পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। তার ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য এবং প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক অবসর গ্রহণের পরেও তাকে দায়িত্ব এবং কাজ প্রদান করা হবে। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের কারণে তিনি আজীবন জনপরিসরে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। বিলটির সমর্থকরা যুক্তি দিয়েছেন, এই সিদ্ধান্ত পাকিস্তানের সামরিক কমান্ড কাঠামোকে আরও স্পষ্ট করে। পাকিস্তানের সরকার পরিচালিত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উদ্ধৃত করে বলেছে, এই পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, যা দেশটির একটি বৃহত্তর সংস্কার এজেন্ডারও অংশ। কিন্তু অন্যরা এটিকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর হিসেবে দেখছেন। সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো ভারসাম্য নেই বলেছেন সাংবাদিক এবং পাকিস্তানের মানবাধিকার কমিশনের সহসভাপতি মুনিজা জাহাঙ্গীর। তিনি বলেছেন, আবার ক্ষমতার ভারসাম্যকে সামরিক বাহিনীর দিকে ঝুঁকিয়ে দেওয়া হলো এবং এমন এক সময়ে তাদেরকে আরও ক্ষমতায়িত করা হলো যখন কিনা সেনাবাহিনীতে লাগাম টানার প্রয়োজন ছিল। তো প্রিয় দর্শক, কুগেলম্যান আসলে যে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে অবরুদ্ধ এই পরিস্থিতিতে, অর্থাৎ যেখানে ইমরান খান তিনি জেলবন্দি আছেন, তার দল নিষিদ্ধ, এমনকি সকল ঊর্ধ্বতন নেতাকর্মী তারা সকলেই জেলে আছেন। এমনকি পাকিস্তানের সাথে এই মুহূর্তে আফগানিস্তানেরও একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। সম্প্রতি পাকিস্তানের আদালত চত্বরে যে আত্মঘাতী বোমা হামলা করেছে টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তান, তারা দোষ স্বীকার করেছে। এটার মাধ্যমে কিন্তু আফগানিস্তানের সাথে পাকিস্তানের চির বৈরী সম্পর্ক আরও কিন্তু তলানিতে গিয়ে ঠেকল এবং আরও বেশি শত্রুতাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হলো। ভারতের সাথে পাকিস্তানের জন্ম লগ্ন থেকেই শত্রুতা চলে আসছে, সম্প্রতি আফগানিস্তান যুক্ত হলো এবং এর মাধ্যমে ভারত এবং আফগানিস্তান যৌথভাবে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা কিন্তু পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং ওয়াজিরিস্তান প্রদেশ দুটিকে তারা স্বাধীন হিসেবে দেখতে চায়।
বারবার পাকিস্তানের পক্ষ থেকে এই দাবিটি করে আসা হচ্ছে যে ভারত অস্ত্র দিয়ে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। তারা চাই পাকিস্তানকে দুর্বল করতে, পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করতে। তবে পাকিস্তান শেষ পর্যন্ত নিজের ঐক্য ধরে রাখার জন্য এবং একজন ব্যক্তির নিয়ন্ত্রণে গোটা দেশটা নিয়ন্ত্রিত যেন থাকতে পারে, এটা নিশ্চিত করার জন্যই তারা এই সংশোধনী নিয়ে আসলো। কিন্তু কুগেলমান একমত যে অবরুদ্ধ পরিস্থিতি সামাজিক স্থিতিশীলতার জন্য কিন্তু ভালো লক্ষণ নয়, এটা কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত দেয়। তিনি মনে করেন সর্বশেষ সংশোধনী গত বছর 26তম সংশোধনের উপর ভিত্তি করে তৈরি, যেখানে আইন প্রণেতাদের পাকিস্তানের শীর্ষ বিচারক নির্বাচনের ক্ষমতা দিয়েছিল। ইতিমধ্যে 28তম সংশোধনীর এই কার্যক্রম শুরু হলো। তো প্রিয় দর্শক, পাকিস্তান কি সত্যিই তাহলে শেষ পর্যন্ত এক নায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো? সময়ই বলে দেবে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পাকিস্তানে নতুন আরও একটি হিটলারের জন্ম হলো। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।